পুশিনে সহায়তার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে আটক ৭। একের পর এক ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিচ্ছে বিজিবি। কুড়িগ্রামে শূন্যরেখায় অপেক্ষা নারীসহ ৯ জনের। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধনে কাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। দুটি সভাস্থলের প্রস্তুতি সম্পন্ন। এবং গাইবান্ধায় বেশিরভাগই টিনশেড ফার্মেসি। তীব্র গরমে ওষুধের গুণগত মান ঠিক রাখাই চ্যালেঞ্জ। কার্যকারিতা নষ্ট হওয়ার ঝুঁকি ঠেকাতে নজরদারি বাড়ানোর তাগিদ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। সীমান্তে পুশ ইন পুশ ব্যাক ঘিরে সীমান্তে থামছেই না উত্তেজনা। চাঁপাইনবাবগঞ্জে এক নারীকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দেয় বিজিবি। তবে বিএসএফকে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এছাড়া ৩ দিন ধরে কুড়িগ্রামের রৌমারীর দুটি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন নারীসহ ৯ জন। অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি। সীমান্তে একের পর এক পুশিং চেষ্টা ঘিরে উত্তেজনা। তবে প্রতিবারই বিজেপির কঠোর অবস্থানে ভারতে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। এর আগে গ্রামবাসী আটক করে রেখেছে। সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জের রকুনপুর সীমান্ত দিয়ে নৌকায় এক নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্ত বাহিনী। স্থানীয়রা টের পেয়ে ওই নারীকে আটকে রাখে। খবর পেয়ে বিজিবি পুশিনের চেষ্টা প্রতিহত করে। প্রতিবাদের মুখে শূন্যরেখায় অবস্থান করলেও পরে ভারতের অভ্যন্তরে সরিয়ে নেওয়া হয়। এদিকে ওই নারীকে অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করা হয়। রোদ বৃষ্টি মাথায় নিয়ে ৩ দিন ধরে কুড়িগ্রামের রৌমারীর গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন নারী শিশু সহ ৯ জন। রোববার সকালে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিএসএফকে প্রতিহত করে বিজিবি। পরে পতাকা বৈঠকেও সমাধান না হওয়ায় ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজের ভেতরে অবস্থান নেন তারা। বিএসএফ বিডিআর তারা আলোচনা করতেছেন, এই আলোচনার অবস্থায় আছেন, কিন্তু তারা কোন দেশের নাগরিক এখন কোনো সিদ্ধান্ত পৌঁছাইতে পারতেছে না। দুনো পক্ষে সরকার যদি বসে এটা সমাধান করে তাহলে বাংলাদেশের পক্ষেও ভালো, ভারতের পক্ষেও ভালো। এছাড়া ঝিনাইদহের সীমান্তবর্তী এলাকায় কাটেনি পুশিন আতঙ্ক। অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজেপি। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। লালমনিরহাটে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে জনতা। আটকের পর তাকে ছিনিয়ে নিতে ডিসিএসপির গাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদিকে নরসিংদীতে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন। দাউ দাউ করে জ্বলছে আগুন। এ আগুন ৭ বছরের শিশু হত্যার প্রতিবাদের আগুন। মঙ্গলবার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারি গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে নিখোঁজের একদিন পর ৭ বছরের শিশু নন্দিনী রানীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মূল অভিযুক্ত বিধানের বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেয়া হয়। অভিযুক্তকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি ভাঙচুরও করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন পুলিশ। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক সহ অন্তত ৩০ জন আহত হন। যখন আমরা সেখান থেকে ফেরত আসার চেষ্টা করি আসামি নিয়ে, তো সেই পর্যায়ে তারা কিন্তু আমাদের সরকারি সম্পত্তির উপর এবং গাড়িগুলোর উপর আক্রমণ করে, নিক্ষেপ করে। সেই পর্যায়ে আমাদের কিছু লোক আহত হয়েছে এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এদিকে নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের নীলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে জবা মেম্বার ও আলাল মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৫ জন আহত হন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় অনিক নামে একজন মারা যান। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট সদর থানায় আছেন সহকর্মী সুফিয়ান হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। সুফিয়ান, কি পরিস্থিতি এই মুহূর্তে? আমি যদি আপনাকে একটু বলি, আজকে সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাগুড়ি যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের ফলিমারি গ্রামে ৭ বছরের একটি শিশুর মরদেহ ভুট্টার বাড়ি থেকে উদ্ধার করে লালমনিরহাট পুলিশ। সেখানে আদিতমারী থানার যে পুলিশ রয়েছে তারা সেই লাশটি উদ্ধার করে। লাশটি উদ্ধার করার পরে একজনকে সন্দেহভাজন
যে অভিযুক্ত ওই এলাকায় একজন সন্দেহভাজনকে এই মরদেহের পেছনে যে ঘটনা রয়েছে তাকে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে। আটক করার পরে সেই ব্যক্তিকে সেই গ্রাম থেকে নিয়ে আসার চেষ্টা করতেই বিপত্তি বাধে। এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন এবং সেই যে অভিযুক্ত ব্যক্তিকে আনার চেষ্টা করেন পুলিশ, তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। অবস্থা বেগতিক দেখে আদিতমারি থানা পুলিশ লালমনিরহাট সদর পুলিশকে বিষয়টি অবগত করেন। লালমনিরহাট সদর পুলিশ সেখানে যান এবং তারাও চেষ্টা করে ব্যর্থ হয়। সে সময় পুলিশ ব্যর্থ হওয়ার পরে বিজিবিকে খবর দেয়। বিজিবি সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, তবে তারাও ব্যর্থ হয়। তারপরে জেলা প্রশাসক, ইউনো এবং আরও বেশ কিছু জেলার যারা দায়িত্বে রয়েছেন তারা সেই এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু অবস্থা এতই বেগতিক যে সেখানে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী, জেলা প্রশাসক, ইউনো, এসপি এবং সাংবাদিক সহ যারা ওখানে ছিলেন, আমরা যারা ছিলাম তাদের উপর তারা খেপে যান এবং অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। অবস্থা বেগতিক দেখে সেখান থেকে পরবর্তীতে ডিসি, এসপি এবং যেখানে পুলিশ মোতায়েন ছিল সবাই সেখান থেকে সরে আসে। তবে যিনি অভিযুক্ত সেই ব্যক্তিকে নিয়েই তারা সেই স্পট থেকে সরে আসেন। এদিকে জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটা বলেছেন যে বর্তমান সেই এলাকার অবস্থা স্বাভাবিক রয়েছে। আমরা জেলা এসপির সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটা বলেছেন যে নিবিড় পর্যবেক্ষণ করে ওই এলাকাটিকে রাখা হয়েছে, সেখানে নিবিড় পর্যবেক্ষণ চলছে পুলিশের তরফ থেকে। তো এই ছিল লালমনিরহাট থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম লালমনিরহাট থেকে। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন করতে কাল মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন করতে বুধবার 2টি পাতা একটি কুড়ির দেশ মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণে জেলা জুড়ে সাজ রব। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে 2টি সভাস্থলের প্রস্তুতি প্রায় শেষ। সাজানো হয়েছে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। প্রশাসনের পাশাপাশি আশপাশের এলাকায় সাজসজ্জার কাজ করছেন দলীয় নেতাকর্মীরাও। প্রত্যেকটি জনগণ আগামীকালকে প্রোগ্রামের জন্য উদ্গ্রীব হয়ে আছে। খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের এই জেলাতে উনি আসছেন। বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দীর্ঘদিন হয় নাই, আমরা মৌলভীবাজারে একটি উন্নয়ন কার্যক্রম দেখতে পারবো বলেই আমরা আশাবাদী। আশা রাখি আগামী দিনে আমাদের এই জেলায় বা মহিলাদের অগ্রাধিকার ভিত্তিক সব উন্নয়ন হবে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে রাখা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সভাস্থল পরিদর্শন করেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। আগামী 17 তারিখে তৃতীয় ধাপে পাইলটিং করার পর বাংলাদেশে একযোগে 20 জায়গায় কালকে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর যে পাইলটিং যেটা ফ্যামিলি কার্ডের সেটি সম্পূর্ণ হবে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলেই আমরা তৎপর রয়েছি এবং সর্বস্তরের জনগণ মৌলভীবাজার জেলার তারা মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে দলীয় প্রধানের আগমনে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরাও। সরকার গঠনের পর প্রথম মৌলভীবাজার সফরে জেলায় মেডিকেল কলেজ স্থাপন ও শমশেরনগর বিমানবন্দর চালু সহ বেশ কিছু দাবি তুলে ধরার কথা জানান তারা। আমরা মৌলভীবাজার শ্রীমঙ্গল একটা বাইপাস সড়ক চাচ্ছি, এই জিনিসটা আমরা খুব গুরুত্ব সহকারে তুলে ধরবো। আমরা 3টা জিনিস দাবি করেছিলাম, আমাদের মেডিকেল কলেজ, আমাদের শমশেরনগর এয়ারপোর্ট আর আমাদের কলেজটাকে ইউনিভার্সিটির রূপান্তর। গ্রেটার সিলেটের ভিতরে সবচেয়ে সুন্দর একটা প্রোগ্রাম আমরা উপস্থাপন করব। সফরে একটি রাজনৈতিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সময় সংবাদ, মৌলভীবাজার। বাংলা সময় আরও থাকছে। খুলনায় দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সমুদ্র গবেষণা জাহাজ। ব্লু ইকোনমি বিকাশে ভূমিকা রাখবে আশা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। তীব্র গরম আর তাপপ্রবাহে বড় চ্যালেঞ্জ ওষুধের গুণগত মান ঠিক রাখা। গাইবান্ধায় একদিকে টিনশেড ফার্মেসি, অন্যদিকে অনেক দোকানেই নেই শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এমনকি তাপমাত্রা পরিমাপের জন্য নেই কোনো থার্মোমিটারও। এমন পরিস্থিতিতে বাড়ছে কার্যকারিতা নষ্ট হওয়ার ঝুঁকি। প্রশাসন বলছে বারবার তাগিদ দেওয়ার পরও টিনশেড ঘর থেকে ফার্মেসিগুলো সরানো যাচ্ছে না। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। খরতাপে পুড়ছে প্রাণ প্রকৃতি। 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। তীব্র গরমে জনজীবন যখন অতিষ্ঠ প্রায়, তখন সামনে এসেছে প্রাণ রক্ষাকারী ওষুধের গুণগত মান
ঠিক রাখার চ্যালেঞ্জ। একদিকে টিন শেড ফার্মেসি, অন্যদিকে অনেক দোকানেই নেই শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, এমনকি তাপমাত্রা পরিমাপের জন্য নেই কোনো থার্মোমিটারও। অ্যান্টিবায়োটিক এই ওষুধটির গায়ে নির্দেশনা দেওয়া হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করবার জন্য। একইভাবে নাপা বা এইসের মতো এই সিরাপগুলোর গায়ে নির্দেশনা দেওয়া হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে এই ওষুধগুলো সংরক্ষণ করবার। কিন্তু শহরের বেশিরভাগ ফার্মেসিগুলোতে তাপমাত্রা নিয়ন্ত্রণের তেমন কোনো ব্যবস্থা নেই। ফলে এই ওষুধগুলোর গুণগত মান কতটুকু নিশ্চিত করা যাবে এমন প্রশ্নে বিভিন্ন দোহাই দিচ্ছেন ফার্মেসির মালিকরা। আমি যদি এই ঘরটা এসি লাগাই, আমাকে গ্লাস দিয়ে সামনে প্রুফ করতে হবে, তাহলে আমার দোকানে একটা কাস্টমারও ঢুকবে। প্রোটেকশন ঘরটার ছাড়া তো আর এগুলো হয় না। এখন তো মনে করো ব্যবসা বাণিজ্য হিসেবে আমরা এইভাবে করি। যতটা সম্ভব রোদ থেকে রক্ষা করা কিংবা সেই জায়গাগুলো একটু সুরক্ষা করা, সেটা আমরা মেইনটেইন করতেছি। চিকিৎসকদের মতে তীব্র গরমে সঠিকভাবে সংরক্ষণ না করলে ওষুধের কার্যকারিতা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই ওষুধ প্রশাসনের নজরদারি আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। বিশেষ কিছু মেডিসিন আছে, যেমন কিছু তরল ওষুধ আছে, তারপরে কিছু ইনসুলিন আছে, ভ্যাকসিন আছে, এইগুলোকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। যারা ফার্মেসি ওষুধের ব্যবসা করেন তাদের টেম্পারেচার মেনটেন করা অবশ্যই দরকার। ওষুধ প্রশাসন যে আছে তাদেরকে শক্ত হাতে এই জিনিসটা মেনটেন করা উচিত। তবে ওষুধ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের বিষয়ে ফার্মেসি মালিকদের বারবার সতর্ক করা হচ্ছে। যদি টিন থেকেও থাকে তারা যেন একটা সিলিং ব্যবহার করে তাপমাত্রা যেন নিয়ন্ত্রণ করে। তো আমরা এখনো চিঠি দেই নাই, তবে যদি আমরা নির্দেশনা পাই এই ধরনের যদি আরো কঠোর ব্যবস্থা নিতে হয় তাহলে আমরা অধিদপ্তরের নির্দেশনা দিয়ে আরো কঠোর ব্যবস্থা নেব আর কি। ওষুধ প্রশাসনের তথ্য মতে গাইবান্ধায় নিবন্ধিত ফার্মেসির সংখ্যা 1715টি, যার বেশিরভাগই টিন শেড ঘরে পরিচালিত হচ্ছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেশীয় প্রযুক্তিতে নির্মিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের সমুদ্র গবেষণা জাহাজ। খুলনা শিপইয়ার্ডে কিল লেইং এর মাধ্যমে শুরু হয়েছে নির্মাণ কাজ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন। সংশ্লিষ্টদের আশা, জাহাজটি সমুদ্র গবেষণা ও ব্লু ইকোনমি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। হাতুড়ির আঘাত আর সাইরেনের শব্দে শুরু হলো নতুন এক সমুদ্র গবেষণা জাহাজ নির্মাণের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত খুলনা শিপইয়ার্ডে মঙ্গলবার কিল লেইং অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মানের সমুদ্র গবেষণা জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট BORI এর জন্য নির্মিত হচ্ছে 32 মিটার দৈর্ঘ্যের এই জাহাজ। যুক্তরাজ্যের কারিগরি সহায়তায় নির্মিত জাহাজটিতে থাকবে মাল্টি বিম ও সিঙ্গেল বিম ইকো সাউন্ডার। এর মাধ্যমে সমুদ্রের গভীরতা নির্ণয়, তলদেশের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি এবং বিভিন্ন বৈজ্ঞানিক জরিপ পরিচালনা করা যাবে। বিভিন্ন গভীরতায় সামুদ্রিক পানি সংগ্রহ করার জন্য নিস্কিন স্যাম্পলার, রোজের স্যাম্পলার ইত্যাদি সংযুক্ত থাকবে, যা দিয়ে আমরা পানির কেমিক্যাল, নিউট্রিয়েন্ট, ডিজলভ অক্সিজেন, ক্লোরোফিল ও ফিজিক্যাল প্যারামিটার সমূহ নির্ণয় করতে পারবো। যুক্তরাষ্ট্রের ডিজাইনে ও ব্যুরো ভ্যারিটাসের অনুমোদনে নির্মিত এই রিসার্চ ভেসেলে থাকবে একটি পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক গবেষণাগার। আন্তর্জাতিক মান এবং সামুদ্রিক গবেষণার সমন্বয়ে নির্মিত হতে যাওয়া এই গবেষণা জাহাজকে বাংলাদেশের ব্লু ইকোনমি বিকাশের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এটি চালু হলে সমুদ্র সম্পদ অনুসন্ধান ও গবেষণায় নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে আশা করেছেন প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। সমুদ্রে পরিবেশ সংরক্ষণ, উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এই ভেসেলের মাধ্যমেই গুরুত্বপূর্ণ দেওয়া হবে। গত ফেব্রুয়ারিতে খুলনা শিপইয়ার্ড ও BORI এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। প্রকল্পের আওতায় গবেষণা জাহাজের পাশাপাশি সাপোর্ট প্ল্যাটফর্ম, 2টি হাইব্রিড কেবিন বোট ও একটি জেটি নির্মাণ করা হবে। 2028 সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। রাজশাহীর বৃহত্তম আমবাজার বানেশ্বর হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সকালে আমের আড়ত ও দোকান ঘুরে দেখেন তিনি। রাষ্ট্রদূত হাটে বিক্রি হওয়া বিভিন্ন জাতের আম সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে কথা বলেন তিনি। পরে আম খেয়ে এর স্বাদও নেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, আম সংরক্ষণে পর্যাপ্ত হিমাগার প্রয়োজন, এতে সারা বছর আমের চাহিদা মেটানো সম্ভব হবে। বাংলা সময় আরও থাকছে।
নদীর স্রোতে ভেঙে গেছে সড়ক, ভেসে গেছে মাছের ঘের, নষ্ট হয়েছে ফসল। যোগাযোগ বন্ধ হওয়ায় দুর্ভোগে পটুয়াখালীর গলাচিপার বাসিন্দারা। ভোলায় মেঘনা নদীর ভাঙন রক্ষায় ব্লক বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকালে কর্মসূচিতে অংশ নেয় শিবপুর ও মেদুয়া ইউনিয়নের বাসিন্দারা। পরে তারা পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে বাধা উপেক্ষা করে অফিসের মধ্যে ঢুকে পড়ে আন্দোলনকারীরা। এ সময় আগামী 2 মাসের মধ্যে স্থায়ী ব্লক বাঁধ নির্মাণের দাবি জানান তারা। পরে নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেন এলাকাবাসী। কিশোরগঞ্জে আগুনে পড়ল ইজি বাইক তৈরির কারখানা। এদিকে নীলফামারীর সৈয়দপুরে 4টি দোকান ও একটি তুলার গোডাউন পুড়ে গেছে। সকালে ভৈরবে ইজি বাইকে ওয়েল্ডিং করার সময় সিলিন্ডার লিকেজ হয়। এতে আগুন লেগে মুহূর্তে ছড়িয়ে পড়ে চারপাশে। 999-এ ফোন দিলে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। 2টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে নীলফামারীর সৈয়দপুরে একটি তুলার দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়, ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতেও। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। নোয়াখালীতে ঝটিকা সফরে এসে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে রোগীদের চিকিৎসা সেবায় নানা অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগের প্রমাণ মেলায় তাৎক্ষণিকভাবে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার ফরিদ উদ্দিন চৌধুরীকে প্রত্যাহারের নির্দেশ দেন তিনি। দুপুরে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে সফর শেষে নোয়াখালী সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, বিগত সরকারের দীর্ঘ 17 বছরের নিয়োগ দেয়া লোকজন এবং তাদের দালালরা হাসপাতাল জিম্মি করে রেখেছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। কাল রায় ঘোষণার কথা রয়েছে। সকালে মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর রায় ঘোষণার জন্য আগামীকাল দিন ধার্য করেন বিচারক। এর আগে বুধবার থেকে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। টানা 3 কার্যদিবসে 18 সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। 21 মে বিকেলে নগরীর বাকলিয়ায় 3.5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী মনির হোসেনের বিরুদ্ধে। নারায়ণগঞ্জে 400 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ওয়াশিং প্লান্ট কারখানাকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে ফতুল্লার জালকুড়ি এবং রব্বানীনগর এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে এমন খবরে অভিযান চালায় তিতাসের ভ্রাম্যমাণ আদালত। এ সময় 1.5 শতাধিক বাড়ির 400 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল সংখ্যক অবৈধ পাইপ ও রেগুলেটর। পরে নারায়ণগঞ্জ ওয়াশিং প্ল্যান্ট নামে একটি শিল্প কারখানায় অবৈধ গ্যাসের সংযোগ দ্বিতীয়বারের মতো বিচ্ছিন্ন করে 20,000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পটুয়াখালীর গলাচিপায় পানির স্রোতে ভেঙে গেছে সড়ক, তলিয়ে আছে বাকি অংশ। যোগাযোগ বন্ধ হওয়ায় চরম দুর্ভোগ এলাকাবাসী। এদিকে বাঁধ ভেঙে ভেসে গেছে মাছের ঘের, নষ্ট হয়েছে ফসল। বাঁধ ভেঙে লোকালয়ে হু হু করে ঢুকছে পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। 2 মাস আগে পটুয়াখালীর গলাচিপার বকুলবাড়িয়ায় রাস্তার উপর একটি ট্রলি আটকে পড়ায় ভার সইতে না পেরে ভেঙে যায় রাস্তাটি। সংস্কার না করায় ভাঙা অংশ দিয়ে দিনে 2 বার জোয়ারের পানিতে তলিয়ে যায় এলাকা। চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। 3 দিন আগে একই ইউনিয়নের ছনখোলায় কালু হাওলাদারের বাঁধ ভেঙে পানিতে ডুবে যায় ফসলি জমি। ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। যান চলাচলও বন্ধ। দ্রুত সমস্যার সমাধান চান এলাকাবাসী। কাছাকাছি লোক আমরা যারা আছি, বাড়িঘর তলাই গেছে, মরিচ বাদাম এসবে আমরা উঠাইতে পারি না। আমাদের এটা রাস্তা ভেঙে এটা তলিয়ে গেছে। এই জায়গা দিয়ে এখন কোনো জায়গায় যাওয়া যায় না এবং স্কুল কলেজের ছাত্রীরাও খুব ভোগে আছে। যদি সরকার বেঁধে না দেয় তাহলে আমাদের এই এলাকার অন্তত 5,000 লোকের অনেক ক্ষতি হয়ে যাবে। এর আগে 2025 সালের আগস্টে রাস্তা কেটে পানি অপসারণ করেন ইউনিয়নের প্রভাবশালী ব্যক্তিরা। পরে ইউনিয়ন পরিষদ থেকে সড়ক মেরামতে বরাদ্দ দেওয়া হয়। সময় সংবাদ, পটুয়াখালী। চট্টগ্রাম নগরীকে স্থায়ীভাবে জলাবদ্ধতা মুক্ত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।
সকালে নগরীর রসুলবাগ খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে একথা বলেন তিনি। খাল খনন, অবৈধ দখল উচ্ছেদ, বর্জ্য অপসারণ করা হবে বলেও জানান মেয়র। পাশাপাশি নাগরিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি পরিচ্ছন্ন বাসযোগ্য চট্টগ্রাম নগরী গড়ে তোলা মূল লক্ষ্য। বর্ষা মৌসুমের আগে নগরীকে পরিচ্ছন্ন রাখা এবং স্থায়ী জলাবদ্ধতা সমস্যা সমাধানের লক্ষ্যে বিশেষ খাল খনন অভিযানের চলমান থাকবে বলে জানান মেয়র। প্লাস্টিক, পলিথিন, কাউশিট আমরা ফেলবো না, আমরা শহরটাকে নোংরা করব না, শহরটাকে সুন্দর রাখবো এবং এই সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আমাদের কন্টিনিউয়াস প্রসেসে এই খালগুলোকে, নালাগুলোকে ক্লিন রাখতে পারি, তাহলে আমরা শহরটাকে একটি সুন্দর জলাবদ্ধতা মুক্ত আমরা রাখতে পারবো। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমার শহরে যাতে জনগণ বৃষ্টির সময় যাতে জলের মধ্যে না থাকে। মাত্র 2 ঘন্টার বৃষ্টিতে ডুবে গেছে গাজীপুরের কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের একাংশ। হাঁটু থেকে কোথাও কোথাও কোমর সমান পানিতে তলিয়েছে সড়ক, দোকানপাট ও বসতবাড়ি। সকালে হরিণহাটি, পল্লী বিদ্যুৎ, বিশ্বাসপাড়া সহ আশপাশের কয়েকটি এলাকায় টানা বৃষ্টির পর মুহূর্তেই জমে যায় পানি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের একাংশ সহ প্রধান ও শাখা সড়ক ডুবে যাওয়ায় ধীর গতিতে চলছে যানবাহন। কেউ কেউ আবার মহাসড়কের পানিতেই জাল ফেলে মাছ ধরছেন। জলাবদ্ধতার পানির সঙ্গে মিশে ঘরবাড়িতে ঢুকেছে ড্রেনের নোংরা পানি। এতে চরম ভোগান্তির পাশাপাশি তৈরি হয়েছে স্বাস্থ্য ঝুঁকিও। চরম দুর্ভোগে এলাকাবাসী। জমি ক্রয় বিক্রয়ের দলিল সম্পাদন ও সরকারি রাজস্ব আদায়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র সাব রেজিস্ট্রি অফিস। অথচ লালমনিরহাটের 5টি উপজেলার সবকটি সাব রেজিস্ট্রার পদ বর্তমানে শূন্য। অন্য জেলার কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্বে দিয়ে সীমিত পরিসরে কার্যক্রম চালানো হলেও সেবাগ্রহীতাদের দুর্ভোগ বাড়ছে, কমছে রাজস্ব আদায়। সুফিয়ান আল হাসানের রিপোর্ট। লালমনিরহাটের 5টি উপজেলার কোনো সাব রেজিস্ট্রি অফিসেই নেই স্থায়ী সাব রেজিস্ট্রার। এতে জমি রেজিস্ট্রেশন, দলিল সম্পাদনা সহ গুরুত্বপূর্ণ সেবাগুলো ব্যাহত হচ্ছে। সপ্তাহে 5 দিনের পরিবর্তে মাত্র 1 বা 2 দিন জমি রেজিস্ট্রি হওয়ায় দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। 2017 সাল থেকে শূন্য পাটগ্রাম সাব রেজিস্ট্রার পদটি। বর্তমানে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সাব রেজিস্ট্রার রাশিদুজ্জামান অতিরিক্ত দায়িত্বে পাটগ্রাম ও লালমনিরহাট সদর অফিসে দায়িত্ব পালন করছেন। একই চিত্র কালীগঞ্জ, আদিতমারি ও হাতীবান্ধা উপজেলায়। পাশের জেলার কর্মকর্তাদের মাধ্যমে চলছে জমি রেজিস্ট্রি কার্যক্রম। দলিল লেখকরা বলছেন, অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তারা নিজেদের কর্মস্থলের কাজ শেষ করে এখানে আসেন। এতে একদিনেই কয়েক দিনের কাজ সম্পূর্ণ করতে গিয়ে সৃষ্টি হচ্ছে জট ও দীর্ঘ সূত্রিতা। 2 জন ভারপ্রাপ্ত সাব রেজিস্ট্রার দিয়ে 5টা উপজেলা পরিচালিত হচ্ছে, তাতে আমাদের জনগণের দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। 5 দিন অফিস, সেখানে আমাদের করতে হয় 2 দিন, 3 দিন আমাদের ল্যাপস হয়। রবিবার আর সোমবার এই 2 দিনই রেজিস্ট্রি হয়, তাছাড়া আর বাকি দিন নাকি বন্ধ থাকে কাজ। আইনমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ যে অতি তাড়াতাড়ি যেন একজন সাব রেজিস্ট্রার এখানে দেওয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন, কর্মকর্তা সংকট দীর্ঘদিন ধরে চলতে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ এবং কমছে সরকারের রাজস্ব আয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়ে অবহিত করেছি। আশা করা যায় খুব দ্রুত এই শূন্য পদগুলোতে পদায়ন করলে দুর্ভোগ লাঘব হবে বলে আমি আশা করি। অন্যান্য সময় জেলার 5টি সাব রেজিস্ট্রার অফিসে সপ্তাহে 5 থেকে 6,000 দলিল রেজিস্ট্রি সম্পন্ন হলেও বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 2,000 থেকে 2,500-এ। সুফিয়ান আল হাসান, সময় সংবাদ, লালমনিরহাট। বিএনপি সরকারের প্রথম বাজেটকে গণমুখী বলা হলেও আবারও বৈষম্যের শিকার রংপুর বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, শিল্পায়ন, অবকাঠামো, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, এমনকি তিস্তা মহাপরিকল্পনার মতো দীর্ঘদিনের দাবিতেও সুনির্দিষ্ট বরাদ্দ না থাকায় আরও পিছিয়ে পড়তে পারে উত্তরাঞ্চল। তবে কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করতে সরকারের কিছু উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। নাজমুল ইসলাম, নিশাতের রিপোর্ট। দিনাজপুরের ধান লিচু, রংপুরের হাড়িভাঙাম কিংবা লালমনিরহাট পঞ্চগড়ের সমতলের চা, আছে সবুজ অর্থনীতির অনেক সম্ভাবনা। দেশের কৃষি উৎপাদনের প্রায় 25% যোগানদাতা রংপুর অঞ্চল হলেও এবারও বাজেটে উপেক্ষিত উত্তরের জনপদ। শিক্ষার নগরী খ্যাত রংপুরের একমাত্র বিশ্ববিদ্যালয়েও মেলেনি বরাদ্দ। রংপুর যেহেতু কৃষি পণ্যের জন্য এবং কৃষির উৎপাদনের জন্য সবচেয়ে একটা বড় জায়গা, সেই জায়গাকে কিভাবে কৃষি বান্ধব এবং শিল্পায়নকে, কৃষিমুখী শিল্পায়ন এখানে ত্বরান্বিত করা যায়, সেই বিষয়টা সরকার অবশ্যই মাথায় রেখেছে। সেটা অবশ্যই আগামী দিনে সুফল এই রংপুর অঞ্চল থেকে সেটা সুফল পাবে আশা করি। এই বাজেট নিশ্চিত সংশোধিত আকারে
পাশ হওয়ার সুযোগ আছে। ফলে আমরা প্রত্যাশা করছি যে এবারের বাজেট যেন সংসদে আলোচনার মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের ন্যায্যতার ভিত্তিতে যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা পূরণ হয়। বাজেটে নিয়ে রংপুর সিটি কর্পোরেশনের জন্য আলাদা কোনো বরাদ্দ, এতে বৈষম্যের পুরনো অভিযোগ আবারও সামনে এসেছে। আপনি এখানকার শিল্প কলকারখানার ভিতর দিয়ে জনশক্তি তৈরি করবেন, তার জন্য টাকা পাননি। এখান থেকে লোকজন বিদেশে শ্রম সেল করবে, তার জন্য যাবে, তার জন্য কোনো প্রণোদনামূলক ব্যবস্থা রাখেন নাই। অর্থাৎ এ অর্থ বছরেও রংপুর অঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তনের কোনো বিশেষ ব্যবস্থা এই বাজেটে প্রতিফলিত হয়নি। উত্তরের 2 কোটি মানুষের দীর্ঘ সময়ের আকাঙ্ক্ষিত এবং বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহারে থাকা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগের কথা বাজেটে বলা থাকলেও সুনির্দিষ্ট বরাদ্দের কথা বলা হয়নি। পদ্মা ব্যারেজ প্রকল্পে যেমন সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, আমাদের এখানে তিস্তার ক্ষেত্রে কিন্তু সেই সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি। আমরা এখন বলছি যে এটা সে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ধোঁয়াশা কেটে তুলতে গেলে, সংশয় কেটে তুলতে গেলে সরকারকে সুনির্দিষ্টভাবে তিস্তা মহাপরিকল্পনার বাজেটের কথা নির্দিষ্ট করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন আঞ্চলিক বৈষম্য কমাতে নিতে হবে দীর্ঘমেয়াদী বাস্তবমুখী পরিকল্পনা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধা মাছের আড়তে সরবরাহ কমায় বেড়েছে দাম বেড়েছে কেজি প্রতি 20 টাকা। ভোর হতেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে মাছ নিয়ে আসেন শহরের ঐতিহ্যবাহী নতুন বাজারে। সরবরাহ কম থাকায় কেজিতে দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা, কাতলা 400 থেকে 420 টাকা, তেলাপিয়া 180 থেকে 200 টাকা, পাঙ্গাস 160 থেকে 170 টাকা এবং শিং মাগুর মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা করে। এছাড়া অন্যান্য মাছসহ ছোট মাছের দামও বেড়েছে বলে জানান বিক্রেতারা। আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনায় আকাশি সাদায় রঙিন হয়ে উঠেছে কক্সবাজার। জার্সি পতাকার স্লোগানে মুখর ছিল শহরের প্রধান সড়কগুলো। দীর্ঘ শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন বয়স ও পেশার হাজারো ফুটবল প্রেমী। প্রিয় দল ও খেলোয়াড়দের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি ফুটবলের প্রতি আগ্রহ ছড়িয়ে দিতেই ছিল এই আয়োজন। তাদের উচ্ছ্বাসে উৎসব মুখর হয়ে ওঠে পুরো পর্যটন নগরী। এমনকি সমুদ্র সৈকতের বালুচরেও মানব প্রাচীর গড়ে তৈরি করা হয় বাংলাদেশের মানচিত্র। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পর্যটন নগরী কক্সবাজারে যেন ফুটবল প্রেমীদের উন্মাদনার শেষ নেই। একের পর এক শোডাউন আর বর্ণিল আয়োজনে মুখর হয়ে উঠছে শহর। এবার সেই উন্মাদনায় মেতে উঠেছেন আর্জেন্টিনার সমর্থকরা। আকাশি সাদা রঙে ছেয়ে যায় পুরো শহর। বিকেল গড়াতেই শহরের মুক্তিযোদ্ধা মাঠে জড়ো হতে থাকেন কয়েক হাজার সমর্থক। কারো গায়ে আর্জেন্টিনার জার্সি, কারো মুখে আঁকা পতাকার রং। হাতে জাতীয় পতাকার পাশাপাশি প্রিয় দলের পতাকা নিয়ে উপস্থিত হন অনেকে। কেউ ঘোড়ায় চড়ে, কেউ বা মোটরসাইকেলের বহর নিয়ে অংশ নেন এই আয়োজনে। বুবুজেলার শব্দ, ডিজের তালে তালে উচ্ছ্বাস আর বিশাল আর্জেন্টিনার পতাকা, সব মিলিয়ে মাঠ জুড়ে তৈরি হয় উৎসবের আবহ। শুধু তরুণরাই নন, পরিবার পরিজন আর শিশু সন্তানদের নিয়েও অংশ নেন সমর্থকরা। ছোটদের গায়েও ছিল আর্জেন্টিনার জার্সি, চোখে মুখে ছিল আনন্দের ছাপ। 2026 সালে এসেও আমাদের সেই বিশ্বকাপটা আমরা ভাবো অবশ্যই। আর্জেন্টিনা এবারও কাপ নেবে এবং মেসি নতুন এবং মেসি এবারও আমাদেরকে খেলা দেখাবে ইনশাআল্লাহ। আর্জেন্টিনা প্রেমীকে দেখেই বোঝা যায় আর্জেন্টিনার কি পরিমাণ জনপ্রিয়তা আছে। আমি আর্জেন্টিনা ফ্যান, আমি আর্জেন্টিনাকে অনেক ভালোবাসি। এক পর্যায়ে শুরু হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। সামনে ঘোড়া আর বিশাল আর্জেন্টিনার পতাকা, তার পেছনে মোটরসাইকেলের বহর। এরপর হাজারো সমর্থকের পদচারণায় মুখরিত হয়ে ওঠে শহরের প্রধান সড়ক। প্রায় 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে শোভাযাত্রাটি পৌঁছে যায় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। সমর্থকদের স্লোগান, নেচে গেয়ে আর উচ্ছ্বাসে উৎসব মুখর হয়ে ওঠে পুরো শহর। সমুদ্র সৈকতেও থামেনি আর্জেন্টাইন সমর্থকদের উল্লাস। সৈকত পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেয়ার পর তারা জড়ো হন সিগাল পয়েন্টে। সেখানে উড়ানো হয় আকাশি সাদা রঙের ধোঁয়া। বালুচরে স্থাপন করা হয় ফুটবল তারকা লিওনেল মেসি এবং 2022 বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের বড় ফটোকার্ড। পর্যটক ও সমর্থকরা সেসবের সামনে ছবি তুলে স্মরণীয় করে রাখেন মুহূর্তগুলো।
দিনের আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল সৈকতের বালুচরে মানব প্রাচীর গড়ে বাংলাদেশের মানচিত্র তৈরি। শত শত সমর্থকের অংশগ্রহণে তৈরি সেই দৃশ্য মুগ্ধ করে উপস্থিত সবাইকে। সমর্থকদের ভাষ্য, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি ভালোবাসা ও আবেগের নাম। প্রিয় দল এবং প্রিয় খেলোয়াড়দের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে তাদের এই ব্যতিক্রমী আয়োজন। আর্জেন্টিনার সমর্থকদের কক্সবাজারে আসে এটা বিশ্বকে জানান দিতে আজকে আমরা র্যালিটা আয়োজন করেছি। আর্জেন্টিনা তথা সারা বিশ্বকে জানান দিতে চাই আমরা বাংলাদেশের মানুষ কত সুশৃঙ্খল। আকাশী সাদা রঙে রাঙানো এ আয়োজন যেন আরেকবার প্রমাণ করল বাংলাদেশের ফুটবল প্রেমীদের হৃদয়ে বিশ্বকাপের আবেগ শেষ হয় না কখনোই। আর সেই আবেগকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছিল কক্সবাজার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আর্জেন্টিনা শিরোপা জিতলে এলাকাবাসীকে ভোজ খাওয়ানোর ঘোষণা দিয়েছেন নোয়াখালীর এক ভক্ত। এমনকি তার ঘরবাড়ি, উঠান, সড়ক, দেয়াল সবকিছু রাঙিয়েছেন আকাশী সাদা রঙে। ফুটবল বিশ্বকাপ এলেই যেন বদলে যায় আবুল কালাম আজাদ মেম্বারের জীবন। ঘর বাড়ি, উঠান, সড়ক, দেয়াল সবকিছু আকাশী সাদা রঙে রাঙিয়ে তিনি গড়ে তুলেন এক টুকরো আর্জেন্টিনা নগর। স্থানীয়দের কাছে তিনি পরিচিত আর্জেন্টিনা পাগল আজাদ মেম্বার নামে। প্রিয় দল আর্জেন্টিনার শিরোপা জিতলে এলাকাবাসীকে ভোজ খাওয়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি বড় পর্দায় খেলা দেখার আয়োজনও করেছেন। শুধু স্থানীয় মানুষই নন, এই ব্যতিক্রমী আয়োজন দেখতে দূর দূরান্ত থেকেও প্রতিদিন ছুটে আসছেন ফুটবল প্রেমীরা। অনেক আগ্রহ ছিল যে ওনাকে এসে সরাসরি দেখবো এবং ওনার এলাকা দেখবো। আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল লিওনেল মেসির আর্জেন্টিনার একটা খেলা ডাইরেক্ট সরাসরি দেখার, কিন্তু আমার দেখার সাধ্য নাই বিদায় আমার নিজ গ্রামে আমি আর্জেন্টিনা নগর তৈরি করে দিছি। স্থানীয়দের ভাষায় বিশ্বকাপ এলেই আজাদ মেম্বারের বাড়ি হয়ে ওঠে ফুটবল প্রেমীদের মিলন মেলা। আমার আব্বু আমাদের মার্কেটটা আর্জেন্টিনা পতাকা রঙের করছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। লিওনেল মেসির হাতে যদি শেষ বিশ্বকাপ ট্রফি উঠে আমার আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার ও আমার এলাকার আর্জেন্টিনার ফ্যান ফলোয়ারকে নিয়ে আমি একটা আস্থা করু ঘোষণা দিচ্ছি, গরু জব করে বিরিয়ানি খাওয়াই দেবো। ফুটবলকে ঘিরে যখন সমর্থকদের মধ্যে প্রায় উত্তেজনা ও বিভক্তি দেখা যায়, তখন আজাদ মেম্বারের আর্জেন্টিনা নগর যেন সম্প্রীতি, আনন্দ ও ভালোবাসার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। সময় সংবাদ, নোয়াখালী। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পুশিনে সহায়তার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে আটক 7, একের পর এক ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিচ্ছে বিজিবি। কুড়িগ্রামে শূন্যরেখায় অপেক্ষা নারীসহ 9 জনের। লালমনিরহাটে শিশুর লাশ উদ্ধার, অভিযুক্তকে ছিনিয়ে নিতে ডিসিএসপির গাড়িতে হামলা, পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে আহত 30। নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় নিহত 1। এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির 3য় ধাপের উদ্বোধনে কাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। 2টি সভাস্থলের প্রস্তুতি সম্পন্ন। এই ছিল বাংলা সময়।